ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কমতি আছে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কমতি রয়েছে বা ঘাটতি রয়েছে, এটাকে ঠিক করা প্রয়োজন। কেন বলছি? সোনাম ওয়াংচু অসুস্থ হয়ে পড়ে রয়েছে, অনশন করেছে, কিছু খাওয়া দাওয়া করেনি। এটা সোনাম ওয়াংচু নিজে বলেছে। সোনাম ওয়াংচু অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর ছেলে পেলে সব আরামসে 3 বেলা খাচ্ছে, 3 বেলা আরামসে খাচ্ছে, 3 বেলা আরামসে খেয়ে নাচানাচি করছে, ডন দিচ্ছে, খেলাধুলা করছে, আরামসে খাচ্ছে। এদিকে সোনাম ওয়াংচু ভাই অসুস্থ হয়ে পড়ে আছে। সোনাম ওয়াংচু নিজে বলেছে যে এটা দেখে আমার খারাপ লাগছে। তোমরা এখানে কি কারণে এসেছো? ভালো কথা, নিটের প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে নিটের, তাই তো সরকারের কাছে দাবি করেছে ছাত্ররা। সরকার আবারও দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করেছে, যে দ্বিতীয়বার তোমরা পরীক্ষা দিতে পারবে। যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কেউ পাশ করেছে, তারা এখন আনন্দ করছে। কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল না তারা গিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করছে। ক্লিয়ার কথা শোনো, এই ধরনের কাজবাজি হয়েছে। আর সব থেকে বড় কথা, পুলিশ ছাত্রদের গায়ে হাত তুলেছে। এটাই তো, পুলিশ ছাত্রদের গায়ে হাত তুলেছে। ভাই কংগ্রাচুলেশন অভিজিৎ দীপকে বলছি, কংগ্রাচুলেশন। কেন বলতো? অভিজিৎ দীপ এটাই চাচ্ছিল যে ভাই ফোকাস নিতে হবে। কিভাবে নিতে হবে? হাইলাইট করতে হবে জিনিসটাকে। আর সেই কারণে অভিজিৎ দীপ এই কাজটা করেছে। ছাত্রদের মাথা ফাটুক, নো প্রবলেম, যা হয়ে যাক, কিন্তু আমার ফোকাসের প্রয়োজন। কথা বলি ভাই, যে কোনো জায়গায় প্রোটেস্ট করতে গেলে মিনিমাম 15 দিন আগে পারমিশন নিতে হয় যে আমি অমুক তারিখে প্রোটেস্ট করব। আর সেই অনুযায়ী সরকার 15 দিনে সেই জায়গা ঠিক করে, ব্যারিকেড ঠিকঠাক লাগায়, ঠিকঠাক মতন পুলিশ নিয়োগ করে, ঠিকঠাক মতন সিকিউরিটি নিয়োগ করার পরে পারমিশন দেয় যে হ্যাঁ তোমরা আসতে পারো প্রোটেস্ট করতে। কিন্তু অভিজিৎ দীপ সময় দেয়নি, একদম ডাইরেক্ট ঢুকে গেছে। তারপরেও সরকার সমস্ত প্রোটোকল ভেঙে ডাইরেক্ট অভিজিৎকে এন্ট্রি নিতে দিয়েছে যে আসো তুমি প্রোটেস্ট করো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, প্রোটেস্ট করতেই পারো। কিন্তু এই ফায়দাটাই অভিজিৎ তুলেছে। মানুষ যে যেখান থেকে পারছে হুড়পাড় করে ঢুকে পড়ছে। আর সব থেকে বড় কথা, অরবিন্দ কেজরিওয়াল কি করতে যাবে ওইখানে? রাহুল গান্ধী কি করতে যাবে ওইখানে? ঘন্টা বাজাতে যাবে? কি করতে যাবে ছাত্রদের আন্দোলনে? ছাত্ররা যদি ঠিকঠাক থাকতো তাহলে ভালো মানুষের মতন বলতো তোমরা কেন এইখানে আমাদের দাবি নিয়ে আমরা কথা বলছি, তোমরা কেন এসেছো? আর এই উল্টো পাল্টা মানুষ গিয়ে সেই আন্দোলনে একটাই দাবি, ওমর খালিদকে ছাড়তে হবে, কাশ্মীরকে আজাদ করতে হবে, মানে কাশ্মীরকে স্বাধীন করে দিতে হবে, পাকিস্তানের হাতে তুলে দিতে হবে, 370 ধারা তুলতে হবে, এই ধরনের কথাবার্তা আর কি শুরু হয়েছে ওইখানে। আর সব থেকে বড় কথা ভাই, এর পরেও যদি ভারতবর্ষের ছাত্র সমাজ না বোঝে, আর ভাই এর মধ্যে মেন কথা হলো অভিজিৎ দীপ বলছে এবার সংসদে যাব। আর আপনাদের মনে রাখা প্রয়োজন যে সংসদ একটা বিরাট বড় সেন্সিটিভ এরিয়া, বিরাট বড় হাই সিকিউরিটি জোন, সেইখানে যাওয়া সম্ভব না বলতে কি, তুমি যে কোনো ইস্যু নিয়ে সংসদে যেতে পারো না, সে তুমি যেই হও। ক্লিয়ার কথা, সংসদের একটা রুলস আছে, সংসদের একটা নীতি আছে। আর এটাই অভিজিৎ কাজে লাগাতে চেয়েছিল। অভিজিৎ কি করতে চেয়েছিল সেটা আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছো যে অভিজিৎ অরিজিনালি কি করতে চেয়েছিল। অভিজিৎ নিজে গাড়ির পেছনে গিয়ে লুকায় আর বলে চলো সবাই সংসদে চলো, নিজে গিয়ে গাড়ির পেছনে লুকাচ্ছে। ঠিক আছে, জানে যে সংসদের সামনে গেলে কি অবস্থা হতে পারে, হাই সিকিউরিটি জোন, ঢুকতে দেবে না, অসম্ভব ভাই, অসম্ভব। আর এটাই অভিজিৎ চেয়েছিল। এর পরেও যদি ভারতের ছাত্র সমাজ না বলে, তাহলে আমি একটা কথাই বলবো ভাই, যে ভাই কমতি আছে, শিক্ষাতে কমতি আছে ভারতবর্ষের, এটাকে ঠিক করা প্রয়োজন।